স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। চলতি বাজেটে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার 36% ধরা হয়েছে মূল্য সংযোজন কর থেকে। মূল্য সংযোজন কর বা মূসক নিয়ে সচেতনতা বাড়াতে গত 10ই জুলাই পালিত হলো জাতীয় মূসক দিবস। একই সঙ্গে 10ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত চলছে মূসক সপ্তাহ। আজ আমাদের আলোচনার বিষয় মূল্য সংযোজন কর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও মূসক প্রশাসন সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল এবং আছেন ঢাকা পূর্বের মূসক কমিশনার মোহাম্মদ এনামুল হক। জনাব এনামুল হক এবং জনাব সুলতান মোহাম্মদ ইকবাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আপনাদেরকেও স্বাগতম, দর্শক শ্রোতাদেরকেও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। জনাব সুলতান মোহাম্মদ ইকবাল, শুরুতেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 10 জুলাই আমরা জাতীয় মূসক দিবস পালন করলাম এবং এখনো সপ্তাহটা চলছে, 16 জুলাই পর্যন্ত এই সপ্তাহটা চলবে। তো এবারের মূসক দিবসের প্রতিপাদ্য কি ছিল এবং এই মূসক সপ্তাহ কেমন হচ্ছে আপনাদের? তো আমরা গত 2011 সাল থেকে 10ই জুলাই আমরা মূসক দিবস পালন করে আসছি। তো এই 10ই জুলাইটার একটা ইতিহাস আছে। মানে মূসক আইন বাংলাদেশে অর্ডিন্যান্স আকারে জারি হয় 2 জুনে 1991 সালের। আর 1991 সালের 10ই জুলাই এটা পার্লামেন্টে অনুমোদন হয়। কাজে এই 10ই জুলাইটাকে এই মূসক দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে এবং সারা বাংলাদেশে এই 10ই জুলাই মূসক দিবস পালন করা হয় এবং 11 থেকে 16ই জুলাই মূসক সপ্তাহ পালন করা হয়। এখনো তো চলছে। তবে এবার যেহেতু শুক্রবার পড়েছে 10ই জুলাই, কাজেই আমাদের ঢাকা থেকে কিছু ব্যতিক্রম হয়েছে। যেমন 10ই জুলাই আমাদের এনবিআর থেকে আমাদের প্রেস ক্লাব পর্যন্ত একটা র্যালি হয়েছে। ওই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের অর্থ প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আর সারা বাংলাদেশের প্রত্যেকটা মূসক কমিশনারেটে এই র্যালি 10ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। আর এরপরে 10ই জুলাই বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। তারপর আমাদের যে আলোচনা অনুষ্ঠান, মত বিনিময় অনুষ্ঠান, ওইটা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে 12ই জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ওখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় ছিলেন, তারপর আমাদের অর্থনৈতিক সংসদীয় বিষয়ক সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, তারপরে এফবিসিসিআর সভাপতি মহোদয় ছিলেন। তো সেখানে আমাদের মত বিনিময় অনুষ্ঠান হয়েছে। তারপর আমরা বিভিন্ন মোবাইল SMS দিয়েছি মূসক সম্পর্কে আমরা করেছি। আসলে এই মূসক দিবস পালন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সচেতনতা বৃদ্ধি। এই মূসক যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাত হয়ে যাচ্ছে, সরকারের রাজস্ব আয়ের একটা বড় খাত হয়ে যাচ্ছে। এবং দেখেন যে গত বছর যেখানে আমাদের রাজস্ব আদায় হয়েছে, মূসক আদায় হয়েছে 45,000 কোটি টাকা, এবার ধরা হয়েছে 63,000 কোটি টাকা। এই যে প্রতি বছর যে রাজস্ব বেড়ে যাচ্ছে, যে এটার যে গুরুত্ব, এটা জনসাধারণের মধ্যে এটার গুরুত্ব বোঝানোর জন্য এবং আমাদের যে মূসক কর্মকর্তারা তাদের যে তারা যেন তাদের দায় দায়িত্ব ঠিকমতো পালন করে এবং এই সমস্ত করার জন্য কিন্তু মানে এই সমস্ত বিষয় নিয়ে আসলে এই সপ্তাহটা পালিত হচ্ছে, মূসক দিবস বা মূসক সপ্তাহগুলো। জনাব সুলতান মোহাম্মদ ইকবাল, আপনাকে ধন্যবাদ। জনাব এনামুল হক, আমি এখন আপনার কাছে মূলত যে বিষয়টি জানতে চাইবো যে মূসক বা মূল্য সংযোজন কর বা ভ্যাট যাই বলি, এই বিষয়টি নিয়ে আসলে খুব বেশি সংশয় রয়েছে। অনেকেই আসলে এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। আপনার কাছে জানতে চাইবো, আপনি একটু আমাদেরকে যদি এই পুরো বিষয়টি নিয়ে একটু বলেন, আসলে মূসক কি? ধন্যবাদ আপনাকে। আসলে মূল্য সংযোজন কর এই কথার মধ্যেই এর পূর্ণাঙ্গ ডেফিনিশন নিহিত আছে। একটা পণ্য বা সেবা যতবার হাত বদল হবে, যতজন ব্যবসায়ীর কাছে এটা ট্রান্সফার হবে, ততবার কিছু না কিছু মূল্য সংযোজন হচ্ছে। কারণ একজন ব্যবসায়ী হয়তো 100 টাকা দিয়ে কোনো পণ্য কিনে সেটা উনি 110 টাকায় বিক্রি করছেন, তাহলে উনার এন্ডে উনি এই মূল্য সংযোজন করলেন 10 টাকা। এই 10 টাকার মধ্যে উনার এস্টাবলিশমেন্ট কস্ট, প্রফিট, যত ধরনের যা কিছু আছে সব ইনভলভ। তাহলে এই 10 টাকা হলো মূল্য সংযোজন। মূল্য সংযোজন কর আইন বলছে যে তিনি 100 টাকা দিয়ে যে পণ্যটা কিনলেন, কেনার সময় উনি একটা ক্যাশ মেমো বা মূসক চালান নেবেন, আর বিক্রি করার সময় যে 110 টাকা বিক্রি করলেন সেটার জন্য উনি ক্যাশ মেমো বা মূসক চালান দেবেন। তাহলে যেটা উনি কেনার সময় 100 টাকার উপরে 15 টাকা ভ্যাট দিয়ে আসলেন, সেটা উনি এখানে রিবেট নেবেন। আর 110 টাকা বিক্রির প্রেক্ষিতে যে ওনার 16.5 টাকা ভ্যাট আসলো, সেখান থেকে 15 টাকা রিবেট নিয়ে উনি 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা নিটবেট সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। এখন সংশয় যা কিছু বলছেন, আসলে এই সিস্টেমটা যথাযথভাবে কাজ না করার জন্য, অথবা যে সমস্ত ব্যবসায়ী
কেনার কেন সময় ওই সিস্টেমটা কাজ করছে না? কাজ করছে না এই জন্য যে আমি মূলত বলবো যে এখানে সচেতনতার অভাবটাই বেশি। আমরা তো কোনো না কোনোভাবে কনজিউমার, জি, আমরা বাজারে গেলে দেখি যে ব্যবসায়ীরা আমাদেরকে মূসক চালান দেন না, এখান থেকেই ডিস্টরশন শুরু। তাহলে যদি প্রত্যেকটা ব্যবসায়ী আপনি পণ্য কেনার পরে সাথে সাথে আপনাকে মূসক চালান দিতেন, তাহলে তার টোটাল ট্রানজাকশনটা অ্যাসেসমেন্ট করা সম্ভব হতো। অ্যাসেসমেন্ট করা সম্ভব হলে তার নিট ট্যাক্সটা বেরিয়ে আসতো, তিনি তখন ফিল এখানে করতেন। অবশ্যই মূল ভূমিকাটা কর্মকর্তাদের হওয়া উচিত নয় কি? কেননা তারাই তো আসলে এটা আদায়ের ব্যাপারে। এই বিষয়টাও আসলে একটু আপেক্ষিক। জি, আপেক্ষিক বলবো এই জন্য যে আসলে মূল্য সংযোজন কর আইনের যে প্রক্রিয়া, এখানে মূলত ভ্যাট আদায় করেন ব্যবসায়ীরা, উৎপাদনকারী, সেবাদানকারী বা রিটেলার। এরা কনজিউমারের কাছ থেকে পণ্য বিক্রি করে নিজের টাকাটাও নেন, সাথে ভ্যাটের টাকাটাও টাকাটাও নেন। নিচ্ছেন। আর ভ্যাট কর্মকর্তারা যে কাজটা করে সেটা হলো যে কোন ব্যবসায়ী কিভাবে এটা এক্সিকিউট করছেন, কিভাবে হিসাব রাখছেন সেটা মনিটর করছে, এবং একটা সার্টেন পিরিয়ড পরে, কারো কারো ক্ষেত্রে 1 মাস পরে, কারো কারো ক্ষেত্রে 6 মাস পরে উনি একটা রিটার্ন সাবমিট করেন। ওই রিটার্নের ভিত্তিতে উনার ট্রানজাকশনটাকে তারা অ্যাসেসমেন্ট করে যে উনি ঠিকমতো কাজটা করছেন কিনা। তা আমাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের যেই পরিমাণ ভ্যাট আসার কথা সেটা আমরা এক্সপেকটেশনে বুঝতে পারছি না। কেননা এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে, আমি আসবো আপনার কাছে, যেহেতু অর্থমন্ত্রী নিজেই এই বিষয়টি নিয়ে বলেছেন। তার আগে জনাব সুলতান, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো, আপনি মূসক সপ্তাহ নিয়ে বলছিলেন এবং এটা আপনারা 2011 থেকে পালন করে আসছেন। এতে কোনো লাভ হয়েছে কি ইতিমধ্যেই? কারণ 11 থেকে পালন করে আসছেন বলতে এখন পর্যন্ত আমরা 4টি বছর মূসক সপ্তাহ পালন করে এসেছি, তাহলে এর মধ্যে কি পরিমাণ অগ্রগতি হয়েছে? লাভ তো অবশ্যই হয়েছে, যেটা আমি বললাম যে গত বছর আমরা মূসক আদায় করেছি 45,000 কোটি টাকা, এবছর মূসক টার্গেট দেওয়া হয়েছে। কাজেই আমরা আসলে এই যে সচেতনতা বৃদ্ধি করা, যে কতটুকু? সবাইকে, এবং এই যে যেটা বলা হয় যে মূসক কিন্তু আসলে মূসক কিন্তু একটা ভোক্তাকর, তাই না? ভোক্তা, যে ভোক্তা একজন ভিক্ষুক, সে কিন্তু আপনার একটা সাবান কিনলে সে কিন্তু মূসক দিচ্ছে। কাজে এটা সচেতনতা যে আমি যে জিনিসপত্র যে আপনারা যে কিনছেন, যে আপনি এখন যে বিক্রি করছে সে কিন্তু মূসকটা দেবে, কিন্তু সে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে মূসকের টাকাটা নিচ্ছে। কাজেই এটা এখন সবারই দায়িত্ব, জনগণের দায়িত্ব, যে যে নিচ্ছে তার টাকাটা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আপনার টাকাটা যে নিচ্ছে আপনি তার কাছ থেকে একটা মেমো বুঝে নেবেন, এবং তারা যে দিচ্ছে সেটা আমাদেরও দায়িত্ব, সবারই দায়িত্ব, কিন্তু শুধু আমাদেরকে দায়িত্ব দিলে হবে না, সবারই। এবং এই যে মূসক সপ্তাহ, মূসক দিবস পালন করে এটা আমাদের মধ্যে স্বচ্ছতা আসছে, এবং আমরা আরো আরো বেশি রাজস্ব আদায়ে আমাদের সুবিধা হচ্ছে এবং আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি হয়তো আমরা যেতে পারছি। আমি এই ক্ষেত্রে বলবো যে চলতি বাজেটে যেটা আমাদের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,76,000, যার মধ্যে শুধুমাত্র মূসক থেকে আদায়ের কথা বলা হয়েছে আপনার 36%। তাহলে এই টার্গেটটা আদায় করতে এখন আপনারা কিভাবে কাজ করছেন? কতটুকু আদায় হবে আসলে? আমাদের একটা কর্ম পরিকল্পনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। সেই কর্ম পরিকল্পনা আমাদের মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কর্ম পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করে তাহলে কারণ আমরা নিশ্চিত যে আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা আমরা আদায় করতে সক্ষম হবেন। ধন্যবাদ জনাব সুলতান। জনাব এনামুল হক, আপনার কাছে এখন যে বিষয়টি বলবো, যে অর্থমন্ত্রীর কথা আমি বলছিলাম আপনাকে, যে ইতিমধ্যে অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন যে প্রায় 3 থেকে 6 লাখ প্রতিষ্ঠান মূসক প্রদানের উপযোগী, কিন্তু মূসক দিচ্ছে মাত্র 60,000 প্রতিষ্ঠান। এমন চিত্র কেন? মাননীয় অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, 3 থেকে 6 লক্ষ প্রতিষ্ঠানের বলার অর্থ হলো যে আসলে সেবাদানকারী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী অন্তত 6 লক্ষ প্রতিষ্ঠান ভ্যাট দিতে পারে, কিন্তু তারা কেউ কেউ নিবন্ধিত হলেও ঠিকমতো ভ্যাট দিচ্ছেন না। নিয়মিত রিটার্ন দিচ্ছেন মাত্র 60,000। ফলে বাকিরা তাদের টোটাল অ্যাক্টিভিটিসটা স্বেচ্ছায়, যেখানে মূসক আইনের পারফরমেন্সটা ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বেচ্ছায় প্রতিপালিত হওয়ার কথা, সেখানে ওনারা রিটার্ন দিচ্ছেন না, মানে প্রতিপালিত হচ্ছে না। না হওয়ার কারণ হলো যে এখানে সততার অভাব এবং সচেতনতার অভাব। আমি যদি যে কোনো পণ্য কিনে চালানটা বুঝে নিতাম এবং সেই চালানটা যথাযথভাবে গভর্নমেন্টের কোষাগারে ওই চালানের প্রেক্ষিতে ভ্যাট যাচ্ছে কিনা, সচেতনতা এবং স্বচ্ছতা উভয়ই বাড়ানোর জন্য কিভাবে কাজ করছেন আমি বিষয়টি জানবো, তবে তার আগে আমাদের একটা বিরতি সময় এসেছে। থ্যাংক ইউ। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর নিয়ে। জনাব এনামুল হক, বিরতির আগে আপনি কর আদায়ের বিষয়টি বলছিলেন এবং আমি যেটা বলছিলাম যে সচেতনতা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য আপনারা কিভাবে কাজ করছেন।
হ্যাঁ, আসলে মূল্য সংযোজন কর আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে এই দুটো বিষয়কেই গুরুত্ব দিতে হবে, সচেতনতা এবং সততা। তো বর্তমানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে অনেক ক্ষেত্রে একজন ব্যবসায়ী অথবা একজন উৎপাদনকারী মনে করেন যে আমি ভোক্তার কাছ থেকে বা ক্রেতার কাছ থেকে যা পেলাম এটা পুরোটাই আমার পাওনা। ফলে ওখান থেকে সরকারের প্রাপ্য মূল্য সংযোজন কর পরিশোধ করা উনি মনে করেন নিজের একটা ব্যক্তিগত দায় বা ব্যক্তিগত ক্ষতি। আসলে বিষয়টা তা না। উনি যদি বুঝতেন বা ক্যালকুলেশনটা সেভাবে করতেন যে আমি যা বিক্রি করছি একটা পণ্য বা একটা সেবা, তার মধ্যে উপকরণ মূল্য আছে, আমার সংযোজনের পরিমাণ আছে এবং সরকারের মূল্য সংযোজন করের পরিমাণ আছে। সুতরাং এই তিনটে কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। ফলে সরকার অংশ সরকারকে দিয়ে দেবো, আমার অংশ আমি রাখবো, আর যেটা উপকরণ বা আমার ক্রয় বাবদ সেটা যার কাছ থেকে কিনলাম তাকে দিয়ে দেবো। তো এই বিষয়টা যদি সচেতন হয়, হ্যাঁ, ফাঁকি দেওয়ার প্রবণতাটা অনেক বেশি। আমি আপনার কথার সাথে অ্যাড করে আরেকটু বলবো, আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জনসাধারণ যেটা হয় তাদের অভিযোগ যে আমরা দোকানে গেলে যে দামটা লেখা থাকে বা আমরা যদি একটি মেগা শপে যাই সেখানে ওই দামের সাথে আবার প্লাস ভ্যাট অ্যাড করা থাকে, সেখানে কিছু টাকা হয়তো তারা ভ্যাট বলে নিচ্ছে। আসলে কি ওই ভ্যাটটা কি সরকারের কোষাগারে জমা হচ্ছে নাকি? আরেকটা বিষয় থাকে, আমরা কোনো রেস্টুরেন্টে গেলে খাবারের দোকানের কথা যদি উদাহরণ হিসেবে বলি, সেখানেও বলা থাকে যে এই খাবারের সাথে 15% মূল্য সংযোজন কর দিতে হবে। আসলে কতটুকু এই ক্ষেত্রে আদায় হচ্ছে? বা আবার কিছু দোকানে তো এখানে লেখা থাকে যে এই দামের সাথেই এই টাকাটা ইনক্লুডেড, মানে অন্তর্ভুক্ত আছে। আপনি যদি এটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলতেন। ধন্যবাদ। আসলে সেবা এবং পণ্য আমাদের দুটো মূল্য সংযোজন কর আইনে দুটো আলাদা ব্রাঞ্চ আছে। পণ্যের ক্ষেত্রে যেই মূল্যে পণ্যটা বিক্রি হবে সেটা হলো মূল্য প্লাস ভ্যাট, এই দুটো অ্যাড করে ক্রেতা তার মূল্য পরিশোধ করবে এবং পণ্যটা নেবে। আর সেবার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেবা হবে ইনক্লুসিভ অফ ভ্যাট, তবে কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে কেউ যদি ইচ্ছে করে ভ্যাটটাকে আলাদা মেনশন করে নিতে পারে, তাতে কোনো বাধা নেই। এখন আপনি যেটা বললেন সাবানের কথা, সাবান আমি যদি এটাকেই আজকের আলোচনায় নিয়ে আসি, তাহলে একজন উৎপাদনকারী যখন সাবান প্রস্তুত করেন 10 টাকা, আমি ধরে নিলাম যে এটার কস্টিং প্রাইস 10 টাকার উপরে, উনি 1.5 টাকা ভ্যাট দিয়ে 11 টাকা 50 পয়সা রেটে সাবানটা একজন হোলসেলারের কাছে বিক্রি করছেন 11 টাকা 50 পয়সায়। উৎপাদন পর্যায়ে উনি 1 টাকা 50 পয়সা সরকারকে দিয়ে দিয়েছেন। এখন যিনি 11 টাকা 50 পয়সা কিনেন উনি হয়তো 13 টাকায় পণ্যটা বিক্রি করবেন। তাহলে এই 13 টাকায় বিক্রি উনি অ্যাড করছেন কত? 1.5 টাকা। এই 1.5 টাকার উপর কিন্তু 15% ভ্যাট আছে, ওনাকে নিট ট্যাক্স দিতে হবে। আচ্ছা। আর উনি ক্যালকুলেশনটা করবেন যে 13 টাকা ইনটু 15%। আচ্ছা। ক্যালকুলেশন ডিফার করে কেন? দোকান থেকে দোকানে ডিফার হয়, মানে যতবার, বিষয়টা হলো যতবার ভ্যালু এডিশন হবে, যে যেটুকু ভ্যালু এডিশন করবেন। আচ্ছা। আমি এখানে ধারণার জন্য 1.5 টাকা বললাম যে 13 টাকা, উনি যদি 11 টাকা 50 পয়সা কিনে উনি 11 টাকা 60 পয়সা বিক্রি করেন, আইনে কোনো বাধা নাই। ফলে ওই 10 পয়সার উপরে ভ্যাটের ক্যালকুলেশনটা হবে। আচ্ছা। ফলে আমরা খুব মানে ভোক্তা সাধারণ যদি সচেতনভাবে বিষয়টা বিবেচনা করেন, তারা যদি আসলে বুঝেন বিষয়টা, তাহলে এখানে কর ফাঁকির এক্স্যাক্টলি কর ফাঁকির কোনো সুযোগ নেই, বিষয়টি আর নেইও বা হবেও না আশা করি। আমি আরেকটু, আপনি আইনের কথা বলছিলেন, আমি তো আইনের বিষয়ে আনবো জনাব সুলতান। এই ক্ষেত্রে নতুন আইনের কথা আমরা শুনেছি, কার্যকর হওয়ার কথা রয়েছে, কবে নাগাদ কার্যকর হবে এবং সুবিধা কি রয়েছে? এবং আইনটি নিয়ে কিন্তু অনেক কনফিউশনও আছে। যদি আপনারা জানেন যে সরকার যে জাতীয় বাজেট ঘোষণা করে, জি, সেই বাজেটে আমাদের একটা ঘাটতি বাজেট সবসময় উপহার দেয়, অর্থাৎ আয় কম ব্যয় বেশি। কাজে আমাদের বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করতে হয়। তো আমাদের স্বনির্ভর হতে হবে, আমাদের নিজেদের টাকায় আমাদেরকে চলতে হবে। সেক্ষেত্রে যে অভ্যন্তরীণ সম্পদ থেকে জাতীয় রাষ্ট্র বোর্ডের যে আয়, এটা বহু গুণ বাড়াতে হবে। তো সেটা বাড়াতে গেলে আপনার পুরনো আইন দিয়ে সম্ভব না, সেটার জন্য আধুনিক এবং যুগোপযোগী আইন দরকার। তো সেই জন্য আমাদের নতুন আইন করা হয়েছে 2012 সালের, এটা ইমপ্লিমেন্ট হবে আপনার 2016 সালের জুলাই মাস থেকে। তো এইখানকার জুলাই মাস থেকে চালু হবে। তো এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা ফুলি অটোমেশন, এবং এটার জন্য একটা প্রজেক্ট চালু করা হয়েছে, এটা ভ্যাট অনলাইন প্রজেক্ট। এবং এখানে সব কিছু আপনার মূসক দেওয়া, তারপর রিটার্ন দেওয়া, তারপর যে কোনো কাজ এখানে সব অনলাইনে। যার কারণে অনলাইনে যেমন কিভাবে এটা রাজস্বটা অনলাইন হওয়ার কারণে কিভাবে রাজস্বটা বাড়বে, আমি একটা আইনটা অনলাইনে হোক, কিন্তু আইনটা সবার বোধগম্য তো, এটার জন্য সারা বাংলাদেশ ব্যাপী সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং, ওয়ার্কশপ হচ্ছে। এবং আগামী 3 বছর এই যেটা বললাম যে ভ্যাট অনলাইন প্রজেক্ট, এটা আগামী 3 বছর থাকবে। এবং
যারা এই যে অনলাইনে বুঝবে না তাদের জন্য আমাদের সার্ভিস সেন্টার থাকবে, তারা সেখানে যে আমাদের অফিসাররা সার্ভিস দিবে তাদের, মানে এই সুবিধাটা এই আপনারা সুবিধাটা দিচ্ছেন তারা তাহলে। পাবে। আর এটা করতে গেলে তখন দেখা যাবে যে আমাদের আমাদের যে এইগুলো আছে, আমাদের যে এখন যে এই যে বললাম যে আমাদের রাজস্বটা কিভাবে বাড়বে। আপনি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনার ধরেন একটা সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠান, খুব এখন সে সংক্ষেপে যদি কাঁচামালটা কোন কোন জায়গা থেকে কিনছি আমরা কিন্তু এখন সে যে রেজিস্ট্রারে যা এন্ট্রি করছে সেটা দিয়ে আমরা দেখেছি। যখন অনলাইন করা হবে তখন আমার সাথে ইম্পোর্ট কাস্টম হাউসের সাথে আমার কিন্তু ব্যাটারি অনলাইন হয়ে যাবে, তখন আমি সাবানের কাঁচামাল কারা কারা ইম্পোর্ট করলে কি কি সব কাছে তথ্য এসে যাবে, কাজে তখন সে কিন্তু খুব বেশি স্বচ্ছ হবে তখন এই বিষয়টা। স্বচ্ছ হবে। আর ধন্যবাদ জনাব স্বচ্ছ হলে এনামুল হক। কিন্তু খুব, revenue বেড়ে হ্যাঁ, যাবে। সংক্ষেপে যদি একটু বলতেন যে আপনি কর ফাঁকির কথাও বলছিলেন, কিন্তু সৎ যারা করদাতা কর দিচ্ছেন তাদের অনেক হয়রানিরও বিষয় রয়েছে। খুব সংক্ষেপে উত্তরটি দিবেন কারণ আমাদের সময় অনেক আমি কম। এই ব্যাপারে একটু ডিফার করব। আসলে যিনি সৎ করদাতা তিনি যদি যথাযথভাবে কর ক্যালকুলেশন করে কর প্রদান করেন তাহলে হয়রানির কোনো সুযোগ নেই, আইনে তো নেই। আর আমরা যদি এই সমস্ত বিষয়ে অবগত হতে পারি, যিনি হয়রানি করেছেন তার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সুতরাং হয়রানির কোনো সুযোগ মূল্যশোধ কর আইনে নাই। তবে যারা কর দিতে চান না, যারা তাদের টোটাল সেলটাকে এক্সপোজ করতে চান না, জি। আমি যদি একটু খোলাসা করে বলি, আপনি জানবেন যে আমরা 2008 সাল থেকে ইসিআর একটা পদ্ধতি আমরা চালু করেছি। জি, হ্যাঁ, আমরা সারা দেশে সার্ভে করে লক্ষ লক্ষ দোকানকে কারা কারা ইসিআর দিতে পারবে সেটা ডিটারমিন করেছি। কিন্তু দেখা যাচ্ছে ইসিআর ব্যবহৃত হচ্ছে না। এখন কেন হচ্ছে না? এটা তো কর কর্মকর্তাদের কোনো গাফিলতি নেই। যদি যিনি জনাব এনামুল হক, আসলে আমাদের সময় অনেক মানে শেষের দিকে, আমি সময় পাচ্ছি না। আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে আবারও সামনে আলোচনা করব এবং আশা করব যাতে আপনাদের মূসক সপ্তাহ ভালো হয় এবং জনসাধারণ এতে আরো সচেতন হোক। জনাব এনামুল হক, আপনাকে ধন্যবাদ। জনাব সুলতান মোহাম্মদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। এই ছিল আজকের মতো আলোচনা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।